আজ সকাল থেকেই আকাশের মুখ একেবারে ভার, বৃষ্টি চলছে। ইচ্ছা তো করে এরকম ওয়েদারে বাইকটা নিয়ে পুরুলিয়া, বীরভূম, বাঁকুড়ার কোনো একটা পাহাড়ি জায়গায় ছোট্ট একটা হোমস্টেতে গিয়ে শেষের কবিতা একটু শোনার জন্য কিছু কবিতা এই সমস্ত পড়তে থাকি, কিন্তু সে তো আর হওয়ার নয়। কাজকর্ম ছেড়ে কোথাওই যাওয়ার নেই। তাই চলুন এই ওয়েদার উপভোগ করতে করতে আজকে বৈপ্লবিকের চ্যানেলে বলতে বলতে একটা বাজ পড়লো। বৈপ্লবিকের চ্যানেলে বইপত্রের কিছু আপডেট আলোচনা করি। আমাদের বাড়ি থেকে ট্রেন দেখা যায়, সামনেই রেল লাইন। চলুন গিয়ে আবার সেই পুরনো চেয়ারে বসে পড়ি। তো কোথাওই যখন যাওয়ার নেই, তাহলে আবার ফিরে আসলাম সেই টেবিলে, সেই চেয়ার টেবিলে। এবং আজকে যেটা হবে সেটা হচ্ছে যে বেশ কিছু আপডেট, বই রিলেটেড আপডেট, কি বই পড়া হচ্ছে, কি হচ্ছে কি না হচ্ছে, সমস্ত কিছু বই রিলেটেড আপডেট আপনাদের একটু দিয়ে দিই। এই মুহূর্তে আমরা এই চ্যানেলে পড়ছি শেষের কবিতা। শেষের কবিতা আমার পড়া হয়েছে 70 পাতা পর্যন্ত। বইটা হচ্ছে মোটামুটি কত পাতা, 184 পাতার মতন বই। 70 পাতা পড়া হয়েছে, আস্তে আস্তে পড়ছি। এসব বই জোরে পড়ার কোনো মায়া নেই, তাড়াতাড়ি পড়ার কোনো মায়া নেই। একদমই অ্যানোটেট করতে করতে পড়ছি, নোটস বানাচ্ছি নিজের, আস্তে আস্তে করে পড়ছি। ক্লাসিক বই এভাবেই পড়তে হয়। এ বই তেমন বই নয় যে একদিনে পড়ে ফেলা যায়। 182 পাতা, 184 পাতা পড়ে একদিনে পড়ে ফেলার মতন বইও আছে। এই বই কিন্তু সেই বই নয় আর কি। সময় নিয়ে পড়ুন, আপনি যখন পড়বেন বা অলরেডি পড়ে ফেলেছেন। দ্বিতীয় যে বইটা পড়ছি, অদ্বৈত মল্লবর্মণের তিতাস একটি নদীর নাম, আমার বিড়াল, তিতাস একটি নদীর নাম। এটাও আস্তে আস্তে করে শুরু হচ্ছে। খুব ভালো বই, সবে 10-12 পাতা পড়া হয়েছে, এখনও সেরকমভাবে বলার কিছু নেই। বেশ ভালো লাগছে, একদম গ্রামের মিঠে বাতাস বয়ে যাচ্ছে, এটাই বলতে পারি। তো যদি আপনারা পড়ে থাকেন, কেমন লেগেছে জানাতে পারেন। এই দুটো বই আমরা এই মুহূর্তে চ্যানেলে পড়ছি। একসঙ্গে একটা বই পড়ি না, জেনারেলি 2-3টে বই একসঙ্গেই পড়ি। তাতে কি হয়, একটা বই পড়তে পড়তে যদি কখনো একটু মনে হয় যে স্বাদ বদলের দরকার, দ্বিতীয় আর একটা বই থাকে সেই বদলে যাওয়া স্বাদ বা স্বাদ বদলের প্রয়োজন মেটানোর জন্য। এরপরে বেশ কিছু বই যেগুলো আমার পড়া হয়ে গেছে, হয় আগে পড়েছি, নয় এই বছর পড়েছি, গত বছর পড়েছি, কিছু একটা হবে, সেই বইগুলোর রিভিউ আনবো। তার স্ক্রিপ্টিং চলছে। আমি ল্যাপটপেই সব স্ক্রিপ্টিং করি, কিছু কিছু আমার খাতা, মানে যেটা বাংলা বইয়ের নোট বই আছে সেটার মধ্যেও করি। যখন যেটা হাতের সামনে থাকে সেরকমভাবে স্ক্রিপ্টিং চলতে থাকে। যে বইগুলোর স্ক্রিপ্টিং চলছে, স্ক্রিপ্টিং কেন, ইন জেনারেল সেরকম বই পড়ি যেগুলো বলতে গেলে হঠাৎ করে বসে যে কোনো কিছু বলে দেওয়া যায় না, বলে দেওয়াটা উচিতও নয়। তাতে সেই বইয়েরও অপমান এবং নিজেকেও সবিশেষ বোকা প্রমাণ করার একটা ভীষণ মারাত্মক প্রচেষ্টা। দুটোর কোনোটার মধ্যেই আমি নেই। সেই জন্য একটু স্ক্রিপ্টিং করে নিই, একটু ব্যাকগ্রাউন্ড রিসার্চ করে নিই লেখক সম্বন্ধে, বই সম্বন্ধে। তো এটাই আর কি। মতামত সম্পূর্ণ আমার, কারো চ্যানেলই ফলো করা হয় না ন্যাচারালি। যেটা স্ক্রিপ্টিং চলছে সেটা হচ্ছে পদ্মা নদীর মাঝি। এটা আমি 2024-এ পড়েছিলাম। এই একটা বইয়ের জন্যই মানিক বন্দ্যোপাধ্যায়কে নোবেল দেওয়া যায় আর কি। যদি ঠিকঠাকভাবে ট্রান্সলেশন হতো ইংরাজিতে, একটা বইয়ের জন্যই নোবেল দেওয়া যায়। আর আমি নোবেল দেওয়া বলছি, আমি কিন্তু ইংরাজি বই এবং যারা নোবেল টোবেল পায় সেসব আমার গুলে খাওয়া আর কি। উনি পাননি তার কারণ ওনার লেখা কেউ ট্রান্সলেট করেননি, উনি লন্ডনে ছিলেনও না। এর মাধ্যমে সেই কবিকেও কোনোরকমভাবে ছোটো করা হচ্ছে না, উনি জাস্ট পাননি, পাওয়া উচিত ছিল। 2 নম্বর যেটা স্ক্রিপ্টিং চলছে সেটা পুতুল নাচের রীতিকথা। এই বছরই শেষ করেছি, চ্যানেল খোলার পর এটাই মনে হয় প্রথম বই ছিল মোস্ট প্রবাবলি। আই এম গ্ল্যাড যে আমি চ্যানেলটা খুলেছিলাম এবং এই বইটা শেষ করেছিলাম। এটাও আর একটা অসাধারণ বই। তবে পদ্মা নদীর মাঝি ক্লাস অ্যাপার্ট, এটাও অসাধারণ, এটার জন্যও নোবেল হয়। দারুণ, মানে এভাবে বাংলার একটা খণ্ডচিত্র যে তুলে ধরা সম্ভব, এটা মানিকবাবু ছাড়া সব মানে খুব কেউ ভেবেছিলেন বলে তো মনে হয় না। তার লেখা আমাকে ভীষণ টানে, আপনারা বুঝতেও পারছেন মানিকবাবুর উপর একটা ফোকাস থাকে। আরেকজনকেও ভীষণ টানে, আরও অনেককেই ভীষণ টানে, তবে আরেকজন তার মধ্যে আছেন, তিনি হচ্ছেন রবি ঠাকুর, যিনি লন্ডনে গিয়ে থেকেছিলেন। তার শেষের কবিতা পড়ছি, একটা অসাধারণ অনুভূতি। ঠিক এইখানটাতে বসে পড়তে ইচ্ছা করছে না। কিছুদিন আগে আমাদের একটা বাইকার্স গ্যাং আছে, বাইকার্স গ্রুপ আছে, আমি বাইক চালাতে খুব ভালোবাসি। তো আমরা 5 জন মিলে চলে গেছিলাম পুরুলিয়ার মুরুগুমা লেকের পাশে একটা হোমস্টে ছিল, হোমস্টে না, একটা লজ ছিল, সেখানটাতে আমরা ছিলাম। ইকো রিসর্ট, লজও না, ইকো রিসর্ট। সামনেই মুরুগুমা ড্যাম, অসাধারণ জলরাশি এবং চারিদিকে পাহাড় দিয়ে ঘেরা, মাঝখানে হ্রদটা, এবং সেই সব নির্জন রাস্তায় বাইক নিয়ে ঘুরে বেড়ানো। মানে মনে হচ্ছিলো সেই রকম জায়গায় আবার বেরিয়ে পড়ি, কিন্তু এই মুহূর্তে সম্ভব নয়, আমাদের প্রজেক্ট চলছে।
3 নম্বর যেটা চলছে, একটা ছোটো গল্পের স্ক্রিপ্টিং চলছে, অতসী মামি, মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা ছোটো গল্প। মনে হয় আমার পড়া সেরা 5টা বাংলা ছোটো গল্পের মধ্যে থাকবে। অসাধারণ, সেটাই এটার মধ্যে আছে, সেটা স্ক্রিপ্টিং চলছে। অতসী মামির স্ক্রিপ্টিং শেষ আমার, এটা খুব তাড়াতাড়ি চলে আসবে। এরপরে যেটা চলছে সেটা হচ্ছে রানু ও ভানু। সুনীল গাঙ্গুলিকে নিয়ে এই চ্যানেলে আমাদের এখনও কথা হয়নি। সুনীল গাঙ্গুলি আমার ভীষণ পছন্দের একজন লেখক। তার লেখা প্রচুর বই পড়েছি, ছোটোবেলায় বড়োবেলায় একই রকমভাবে ইন্সপায়ার করেছেন। ছোটোবেলায় কাকাবাবু পড়তে পড়তে ইন্সপায়ার্ড হতাম যে একজন খোড়া মানুষ, ডিফারেন্টলি এবেলড মানুষ, এবং খুব অল্প বয়স তাও নয়, তিনি এত সব কাণ্ড কারখানা করছেন। কিশোর মনে সুন্দর একটা অনুভূতি তৈরি হতো। বড় হয়েও তার লেখা পড়েছি। রানু ও ভানু রবি ঠাকুরকে নিয়ে লেখা, রবি ঠাকুর এবং লেডি রানু চ্যাটার্জি, লেডি রানু মুখার্জি চ্যাটার্জি, একটু ঘাটছি, একবার বইটা একটু গো থ্রু করতে হবে, জাস্ট চোখ বোলাতে হবে। এটা স্ক্রিপ্টিং শুরু হয়েছে, ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন জোগাড় করছি। সুনীলের আর একটা বই যেটা না পড়লেই নয়, অরণ্যের দিনরাত্রি, সিনেমা আছে, সত্যজিৎ রায় বানিয়েছিলেন, অসাধারণ। সেখানে সেই সিনেমায় কিছু দৃশ্য আছে, সেই বইটা স্ক্রিপ্টিং হচ্ছে। এবং সুনীল গাঙ্গুলি কিন্তু সত্যজিৎ রায়ের অ্যাডাপ্টেশন দেখে খুশি হননি, তার কারণ এখানে তিনি সেই চারজন বন্ধুর ক্যারেক্টার এবং তাদের ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ড যেভাবে দেখিয়েছিলেন বা তাদের থট প্রসেস যেভাবে দেখিয়েছিলেন, সত্যজিৎ রায় মহাশয় একটু অন্যরকমভাবে করেছিলেন এই জিনিসটা। যাই হোক, দুটোর জায়গায় ক্লাসিক এটা চলছে। একটা রিলেটিভলি নতুন বই, সুকান্ত গঙ্গোপাধ্যায়ের মল্লারপুর, এটা আমার ভীষণ পছন্দের বই। এটার রিভিউ আসবে। এটাকে এখন একটু দেখতে হচ্ছে, কারণ এটা অনেক দিন আগে পড়েছিলাম। এই বইটা কবে কেনা, 2011 সাল, মানে 15 বছর আগে পড়েছিলাম। একবার দেখে নিতে হবে, বাট স্ক্রিপ্টিংয়ের জন্য এই বইটাকে নামিয়েছি। রমাপদ চৌধুরীর খারিজ গত বছর পড়েছি, অসাধারণ উপন্যাস, ভীষণভাবে নাড়া দেয় একদম। মানে আমাদের মধ্যে যে হিপোক্রেসিটা আছে, আমাদের মিডল ক্লাস নানা রকম চিন্তাভাবনা, আমাদের যে গণ্ডি, আমাদের কি করা উচিত আর কি করা উচিত না, এবং আমাদের মন কলকাতা শহরের মধ্যে কোথায় সংকীর্ণ হয়ে আসে বা আসে না, আমরা সোশ্যাল সিস্টেমে, ক্লাস সিস্টেমে আমরা কতটা এগিয়ে আছি, কার থেকে কে আমাদের থেকে এগিয়ে আছে, এবং সেই অনুযায়ী মানুষের সঙ্গে মানুষের যে আচার-আচরণের ব্যবহারের যে বিভেদ, সেটা এইটাতে রমাপদ চৌধুরী অসাধারণভাবে দেখিয়েছিলেন। আমাদেরকে একদম প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দেন। ভীষণ পছন্দের বই। মতিনন্দীর সাদা খাম, এটা বেশ কয়েক বছর আগে পড়েছি, এটার স্ক্রিপ্টিং চলছে। দারুণ বই, সাদা খাম কিন্তু দারুণ বই, অ্যাওয়ার্ডেড বই। আর সবে শেষ করলাম অরণ্যের অধিকার। এটা নিয়ে আমাকে একদম পুরো মুগ্ধ করেছে বললে ঠিক হবে না, আমি বলবো এটা একটা মুন্ডা আন্দোলনের জ্বলন্ত দলিল। এটা একটা অ্যানথ্রোপোলজিক্যাল ডকুমেন্ট বললেও খুব একটা ভুল বলা হয় না। এত রিসার্চ ওয়ার্ক করে এই বইটা লেখা, এবং রিসার্চের সঙ্গে পার্সোনাল এক্সপিরিয়েন্স এমনভাবে জুড়ে গেছে যে কোনটা যে রিসার্চ আর কোনটা পার্সোনাল এক্সপিরিয়েন্স, সেটা ডিফারেন্সিয়েট করা খুব মুশকিল। যখন এটার রিভিউ আসবে তখন বিস্তারিতভাবে তো কথা বলবোই। এই হলো এই কী বই পড়া হচ্ছে, কী বই স্ক্রিপ্টিং হচ্ছে, তার একটা হিসাব। 3টে শারদিয়া আমার কাছে আছে, সেই শারদিয়াগুলো ছিঁড়ে কেটে বাঁধাতে যাবে। গত বছরের শারদিয়া দেশ, শারদিয়া পত্রিকা, শারদিয়া সানন্দা, এই 3টের মধ্যে প্রায় সব মিলিয়ে 12-13টা মতন উপন্যাস আছে। তো এইগুলো বাঁধাতে যাবে, এটা এখনও কাটা হয়নি। কিভাবে শারদিয়া সংরক্ষণ করতে হয় তাই নিয়ে আমাদের চ্যানেলে একটা ভিডিও আছে, আমি সেই ভিডিওর লিঙ্কটা দিয়ে দেবো, পারলে সেটা দেখে নেবেন। যদি আপনার কাছেও ক্যামেরাটা হেলে গেছে, এবার একটু বেটার বলে মনে হচ্ছে। যদি আপনাদের কাছে শারদিয়া থাকে, এবারেও নিশ্চয়ই কিনবেন, প্রতি বছরই নিশ্চয়ই কেনেন। সেখান থেকে শারদিয়া সংরক্ষণ করার কিন্তু একটা সুন্দর উপায় আমি বলে রেখে দিয়েছি, যাতে আপনাকে 300-400 টাকা দিয়ে বা 500 টাকা দিয়ে শারদিয়া উপন্যাসগুলো যখন বই হয়ে বেরোয় আনন্দ থেকে, সেগুলো আপনাকে কিনতে না হয়। তো এটা একটা ব্যাপার। লাস্ট যেটা আপডেট সেটা হচ্ছে নতুন দেশ এসে গেছে, পরশু দিন এসছে, 2 তারিখে, 17 তারিখে দেশ বেরোয়, 2 তারিখে এসে গেছে। শীর্ষকটা দেখতে পাচ্ছেন, বাংলা সিনেমার অধোগতি। বাংলা সিনেমার অধোগতি তো হয়েইছে, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। আমরা বহু বছর হয়ে গেল জাতীয় পুরস্কারের মঞ্চে আমাদের খুব একটা ডাক পড়ে না এখন। এবং ভারতীয় চলচ্চিত্রের কথাও যদি বলি, ইন্ডিয়ান সিনেমার কথা বলি, সেখানে বলিউডের রমরমা তো বরাবরই ছিল,
কিন্তু তার সঙ্গে বাংলা সিনেমার কিন্তু একটা আলাদা জায়গা ছিল। এখন সেই জায়গাটা পুরোপুরি সাউথ ইন্ডিয়ার 4টে ইন্ডাস্ট্রি সেই জায়গাটাকে খেয়ে ফেলেছে। বাংলা সিনেমা এখন কিন্তু খুব রেলিভেন্ট নয়, এটাই বলা ভালো। ভারতীয় চলচ্চিত্রের ক্ষেত্রে ভারতীয় সিনেমার মঞ্চে, আন্তর্জাতিক সিনেমার মঞ্চে, পুরস্কারের মঞ্চে সেখানে কি খুব রেলিভেন্ট? তাও কিন্তু নয় আর কি। আমাদের মধ্যে থেকে কোথাও একটা আন্তর্জাতিকতাটা হারিয়ে গেছে বলে মনে হচ্ছে। আমরা কলকাতার বাইরের ছবি হলেই বা কলকাতার বাইরের ব্যাকড্রপের ছবি হলেই মনে করি যে এটা হচ্ছে গ্রামের ছবি বা গ্রাম্য ছবি। সেই একটা মাইন্ডসেট আমাদের এসে গেছে। এবং অ্যাকচুয়াল ছবি, সবার দেখবার মতন ছবি, উঁচু মানের ছবি মানেই হচ্ছে সাউথ কলকাতা বা নর্থ কলকাতায় বসে সবাই মিলে ড্রেসিং রুমে মদ খাচ্ছি আর বড় বড় বলি কোপচাচ্ছি। আমার কিন্তু জন্ম কলকাতাতে, ভাবেন না জেলা থেকে এসে ডায়লগ মারছি, তা নয় কিন্তু। কিন্তু এইটা একটা সিনেমার যে প্রেক্ষাপট, যে পারসেপশন, সেটা চেঞ্জ হয়েছে। সত্যজিৎ রায় যখন পথের পাঁচালী করেছিলেন, গ্রাম নিয়ে ছবি, গ্রাম্য ছবি নয়, কিন্তু দুটোর মধ্যে তফাৎ আছে, গ্রাম নিয়ে ছবি আর গ্রাম্য ছবির। সেইটাই এবারের প্রচ্ছদ কাহিনী। গৌতম ঘোষ লিখেছেন চাই মননের আন্তর্জাতিকতা। আমার এখনও আর্টিকেলটা পড়া হয়নি। গৌতম ঘোষ লিখেছেন, তখন নিঃসন্দেহে বলা যায় যে খুব ভালো হয়, ভালো হবে আর কি। চাই মননের আন্তর্জাতিকতা একেবারেই তাই। আমাদের কোথাও একটা সিনেমার পারসেপশন, কীভাবে আমরা সোসাইটিকে দেখছি, কীভাবে ইভ্যালুয়েট করছি, সেগুলো একটুখানি ইফি হয়ে গেছে। বাংলা সিনেমা আজ, দ্বিতীয় প্রচ্ছদ। এই অমিতাভ নাগ এটা লিখেছেন, আরও মোট মনে হয় 4টে আছে, আর একটা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির সংকট, মানস ঘোষ লিখেছেন। 4 নম্বরটা লিখেছেন সায়নদীপ চৌধুরী, নতুন মাপকাঠি তৈরি করা জরুরি। তো এই ছাড়া দেশের যেরকম থাকে যে দুটো ছোট গল্প ধারাবাহিক চলছে, এখন হচ্ছে ময়ূরকণ্ঠী দস্তানা, কৃষ্ণেন্দু রায়চৌধুরীর। এক মিনিট, আপনাদের দেখানো যায় নাকি দেখি, কোথায় গেলি রে? ময়ূরকণ্ঠী দস্তানা, তার 10 নম্বর পর্ব। 10টা পর্ব ধরে বেরোচ্ছে, মানে 10 পর্ব মানে হচ্ছে মোটামুটি আপনার 2-5 মাস হয়ে গেল বেরোচ্ছে আর কি। দেখা যাক কোথায় গিয়ে শেষ হয়। পড়ছি না ময়ূরকণ্ঠী দস্তানা, একেবারে পুরো বেরিয়ে গেলে তারপরে একেবারে পড়ব। তো এই হচ্ছে মোটামুটি আজকের আপডেট, এছাড়া আর কিছুই বলার নেই। ভালো থাকবেন, পরের ভিডিওতে দেখা হবে। খুব তাড়াতাড়ি যেগুলো স্ক্রিপ্টিং হচ্ছে সেগুলোর একটা একটা করে রিভিউ আসবে। অতসীম আমি খুব তাড়াতাড়ি চলে আসবে, কাল তরশু উইকেন্ডে আসবে বা সোমবার থেকে আসতে শুরু করবে। 2টো পর্বে রিভিউটা করব, কারণ ছোটো গল্পটা সেটাই ডিজার্ভ করে। ছোটো গল্পের সঙ্গে একটা খুব সুন্দর অ্যানেকডোট রয়েছে, সেটাকেও জুড়ে দেবো। এই বলা ছিল। ভালো থাকবেন, ভালো বই পড়তে থাকুন। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। বাই বাই।